আচ্ছা, আমরা আজকে পড়বো অপারেটিং সিস্টেমের কিছু। আমরা এর আগের দুইটা ক্লাসে অপারেটিং সিস্টেমের অনেক টপিক নিয়ে আলোচনা করছি, যেরকম আমরা প্রথম ক্লাসটা থিওরিটিক্যাল পড়েছিলাম। তারপরে সেখানে আমরা বিভিন্ন অপারেটিং সিস্টেমের শিডিউলিং অ্যালগোরিদম সম্পর্কে একটু জেনেছিলাম। পরবর্তী দুইটা ক্লাসে আমরা বিভিন্ন শিডিউলে অ্যালগোরিদম পড়ছি, যেরকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপর হচ্ছে শর্টেস্ট টাইম ফার্স্ট, শর্টেস্ট জব ফার্স্ট, তারপর শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন অ্যালগোরিদম আমরা পড়েছিলাম। তো আজকে আমরা দুইটা অ্যালগোরিদম আরো আমাদের বাদ পড়ে গেছিল। আজকে সেই দুইটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম ইন ওএস। এবং সত্যি কথা বলতে এই প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদমটা আর রাউন্ড রবিন যেটা, এই দুইটা হচ্ছে যে কোনো মানে এই দুইটা অ্যালগোরিদম রাউন্ড রবিন এবং প্রায়োরিটি শিডিউলিং, এটা ওএস বলেন বা যে কোনো সফটওয়্যার বলেন বা যে কোনো আহ আমাদের রিয়েল লাইফে এই দুইটাই আসলে বেশি ইউজ হয়। কারণ হচ্ছে দেখেন, আমাদের রিয়েল লাইফেও সবার প্রায়োরিটি কিন্তু সমান থাকে না, তাই না? আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনি এবং প্রধানমন্ত্রী একই রাস্তায় যাচ্ছেন একই দিনে, আপনাদের প্রায়োরিটি কি সমান? আপনি যাবেন লোকাল বাসে করে, আপনি কিভাবে যাবেন সেটা আপনার ব্যাপার, আপনার জন্য কিন্তু কেউ ওয়েট করবে না বা আপনাকে কেউ সেরকম গুরুত্ব রাস্তায় দিবে না। বাট একটা প্রধানমন্ত্রীর গাড়ি যখন যায়, তখন দেখবেন বাকিদের জন্য গাড়ি যাওয়াটা ব্লক করে দেয়। কেন ব্লক করে দেয়? কারণ তার প্রায়োরিটি আগে। বা আপনি চিন্তা করেন একটা অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স কিন্তু সবসময় সে হর্ন বাজায়। কেন হর্ন বাজায়? বা তাকে দেখলে অন্য গাড়িগুলো কেন সাইড দেয়? কারণ হচ্ছে অ্যাম্বুলেন্সের প্রায়োরিটিটা আগে। ঠিক অ্যাম্বুলেন্সের চেয়ে আরো বেশি প্রায়োরিটি পায় হচ্ছে ফায়ার সার্ভিসের গাড়িগুলা। দেখবেন অ্যাম্বুলেন্স বাজায় হচ্ছে বেল, যেটা বেল বাজায়, আর ফায়ার সার্ভিস বাজায় হচ্ছে ঘন্টা। হ্যাঁ, তো এরকম সবকিছু যেরকম প্রায়োরিটি আসলে আলাদা। তো আমরা আমাদের সফটওয়্যার ডিজাইন করার সময়ও আমাদের গ্রাহক বা যে কোনো ক্ষেত্রেই আর কি, গ্রাহক মেনটেনেন্স বলেন, অ্যাপ্লিকেশন বলেন, বা যে কোনো জায়গায় আর কি, আসলে একটা প্রায়োরিটি দেওয়া থাকে যে আমাদের প্রায়োরিটি গ্রাহক বা প্রায়োরিটি ইউজার, যেটাই বলেন না কেন এটা করা থাকে। তো এরকম এটাকে বলা হচ্ছে আমাদের প্রায়োরিটি শিডিউলিং অ্যালগোরিদম। এটা কি? এটা হচ্ছে আপনার প্রায়োরিটি শিডিউলিং আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ভার্সন আর একটা হচ্ছে নন প্রিমিটিভ ভার্সন। তো প্রিমিটিভ আর নন প্রিমিটিভ কি আপনারা এর আগে জানছেন? যে প্রিমিটিভ হচ্ছে সে শুরু করলেও তার চেয়ে এমার্জেন্সি যদি কেউ আসে বা হায়ার প্রায়োরিটি যদি কেউ আসে, তাহলে সে তাকে সে নিজেকে পজ দিয়ে যে প্রসেসটা শুরু হয়েছিল সেই প্রসেসটাকে পজ দিয়ে সে আহ অন্য একটা প্রসেস যে আসছে তাকে সে জায়গা করে দিবে। আর নন প্রিমিটিভটা কি? সে একবার শুরু হইলে শেষ হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আর থামবে না, বা সে কিন্তু আর কাউকে পজ দিবে না, বা কারোর জন্য সে কিন্তু দাঁড়াবে না। সে একবার রিসোর্স পাইছে মানে সে আগে শেষ হবে, এক্সিকিউশন তার শেষ হবে, তারপর বাকিরা আহ কাজ শুরু করতে হবে। এটা হচ্ছে নন প্রিমিটিভ। তো প্রায়োরিটি শিডিউলিং এ এরকম আছে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ। আর প্রায়োরিটি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক প্রায়োরিটি আর একটা হচ্ছে ডাইনামিক। আপনার প্রায়োরিটি, আপনার জবের বা প্রসেসের প্রায়োরিটি যদি সবসময় সেম থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক। এবং আপনার প্রসেসের প্রায়োরিটি যদি চেঞ্জ হয়, একটা রেগুলার ইন্টারভালে চেঞ্জ হয়, তাহলে এটাকে বলা হয় ডাইনামিক প্রায়োরিটি। আচ্ছা, তো আমরা প্রথমে শিখবো হচ্ছে নন প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং। তো নন প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিংটা কি? আমরা এর আগে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করছি, যে সবার আগে আসছে তাকে দিয়ে দিছি। শর্টেজ জবে কি করছি? শর্টেজ জবে আমি দেখছি কার রাশ টাইম কম, আমি তাকে দিয়ে দিছি, ঠিক আছে। তারপরে শর্টেজ রিমেইনিং টাইম ফার্স্টেও আমি দেখছি যে কার বাস টাইম সব কম বাকি আছে, কার সবচেয়ে কম সময় বাকি আছে এক্সিকিউশন হইতে, তাকে আমি দিয়ে দিছি। বাট প্রায়োরিটিতে কি হবে? প্রায়োরিটিতে প্রত্যেকটা প্রসেস তার প্রসেস আইডির সাথে একটা প্রায়োরিটি নাম্বার নিয়ে আসবে। হ্যাঁ, দেখেন, একটা প্রসেস যখন মানে অন্যগুলাতে কিন্তু আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে, প্রসেস আইডি দেওয়া থাকবে, অ্যারাইভাল টাইম দেওয়া থাকবে, ব্রাশ টাইম দেওয়া থাকবে। বাট এখানে আরেকটা বেশি ফিল্ড বা অ্যাট্রিবিউট আপনাকে দিবে, সেটা হচ্ছে প্রায়োরিটি। আপনার প্রত্যেকটা প্রসেসের একটা করে প্রায়োরিটি দিবে। যার প্রায়োরিটি বেশি, যে সবচেয়ে হায়ার প্রায়োরিটি, সে আগে রিসোর্স পাবে। তো এই প্রায়োরিটিটা এমনও হইতে পারে যে যার প্রায় শূন্য থেকে বেশি বেশি হইতে পারে।
যার প্রায়োরিটি নাম্বার যত কম তার প্রায়োরিটি তত বেশি, এরকম হইতে পারে। আবার যার প্রায়োরিটি নাম্বার তো যত বেশি তার প্রায়োরিটি তত কম, এরকম হইতে পারে। সাধারণত যেটা হয়, যার প্রায়োরিটি নাম্বার যত কম তার প্রায়োরিটি তত বেশি থাকে। যদি উল্টাটা হয়, যে যার প্রায়োরিটি বেশি তার তার নাম্বার বেশি, তার প্রায়োরিটি বেশি দিতে হবে, তাহলে সেটা প্রশ্নে বলে দিবে যে আসলে এখানে প্রায়োরিটিটা কিসের ভিত্তিতে কাউন্ট করা হয়েছে। হ্যাঁ, লোয়ার নাম্বারের ভিত্তিতে কাউন্ট করা হয়েছে নাকি হায়ার নাম্বারের ভিত্তিতে কাউন্ট করা হয়েছে, কিভাবে কাউন্ট করা হয়েছে, অ্যাসেন্ডিং অর্ডারে না ডিসেন্ডিং অর্ডারে, এটা বলে দিবে প্রশ্নে। সো এটা নিয়ে আপনাদের বোদার হওয়ার কিছু নাই। স্যার দেখি এটা এখন কিভাবে কাজ করে আপনারা। আশা করি এটা খুবই সহজ, এটা বুঝে যাবেন। এর আগে যেরকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করছেন বা শর্টেস্ট টাইম ফার্স্টে করছেন, যে যার যে জবের টাইম সব যত কম লাগবে, ব্রাশ টাইম যত কম, সে আগের প্রসেস পাবে। ঠিক এরকম যার প্রায়োরিটি যত বেশি, মানে যার প্রায় নাম্বার যত কম, সে সে তত তাড়াতাড়ি রিসোর্স পাবে, বা যার হায়ার প্রায়োরিটি যার, সে আগে রিসোর্স পাবে, যার লোয়ার প্রায়োরিটি সে পরে রিসোর্স পাবে। এটাই হচ্ছে এটার মেইন থিং। তো আমরা দেখলাম, আমরা এখানে যদি দেখি যে প্রসেস ওয়ান, P1 এর প্রায়োরিটি হচ্ছে 2, অ্যারাইভাল টাইম হচ্ছে 0। এরকম করে এই 7টা প্রসেসের প্রায়োরিটি নাম্বার দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে। এখন আমরা যদি এটার উপর তৈরি করে একটা চার্ট তৈরি করি, তাহলে আমরা আহ, বাকি সবকিছু কিন্তু পেয়ে যাব। তো আমরা শুরু করি। প্রথমে তো P1 আসছে, যেহেতু ও হচ্ছে কত, অ্যারাইভাল টাইম হচ্ছে ওর 0, ও যেহেতু 0-তে চলে আসছে, এই সময় তো আর কেউ আসেনি, তো আমার প্রায়োরিটি দেখার কিন্তু আর কোনো দরকার নেই। কারণ 0 টাইমে শুধুমাত্র P1-ই আসছে, এবং এটা হচ্ছে নন প্রিন্টিভ, মানে হচ্ছে P1 যদি একবার এক্সিকিউশন শুরু করে, P1 শেষ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আর কোনো, আর হাজার প্রসেসও যদি রেডি কিউতে আসে, তাহলে কিন্তু সে রিসোর্সটা পাবে না, কারণ P1 হচ্ছে নন প্রিমিটিভ। এটা মানে এটা নন প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং, এবং P1 তার এক্সিকিউশন শুরু করছে। সো দেখি এখানে P1 যেহেতু অ্যারাইভাল টাইম 0-তে আসছে, সো P1 রিসোর্স নিয়ে তার প্রসেস শুরু হইলো, এবং কতক্ষণ চলবে, এর ব্রাশ টাইম 3 পর্যন্ত চলবে। তাহলে 0 থেকে 3 পর্যন্ত যে P1 কিন্তু শেষ হয়ে গেল। এই 3-এর মধ্যে কে কে আসছে, এই অ্যারাইভাল টাইম 3-এর মধ্যে আসছে হচ্ছে P2। ঠিক আছে, P2 আসছে, সরি, স্পটলাইট। এর মধ্যে কে কে আসছে, এর মধ্যে আসছে হচ্ছে P2। হ্যাঁ, P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 2, P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1। আর কেউ আসছে 3 এর মধ্যে? 1 2 না, আর কেউ আসেনি। অ্যারাইভাল টাইম 3 এর মধ্যে আর কেউ আসেনি, আসছে হচ্ছে P2 আর আসছে হচ্ছে P3। এখন দেখেন তো, কার প্রায়োরিটি কম এর ভিতরে, P2 না P3, মানে কার প্রায়োরিটি বেশি, বলেন তো একটু। P3। P3-র প্রায়োরিটি বেশি, কারণ P3 প্রায়োরিটি নাম্বার 3, যার যত কম, আমি বলছি এখানে যার যত কম তার প্রায়োরিটি তত বেশি। তাহলে এই দেখেন শুরু হয়েছে কিন্তু P3। তাহলে P3 যখন শুরু হইলো, এর ব্রাশ টাইম হচ্ছে 4। যেহেতু নন প্রিন্টিভ, একবার এক্সিকিউশন শুরু হইলে এ তো আর শেষ না হয়ে থামবে না, তাই না? তাহলে P3 শুরু হলো এবং কত দূর যাবে, 7 পর্যন্ত। যেহেতু ওর ব্রাশ টাইম 7, তাহলে এবার P3 হইলো। তাহলে এই 7 হইতে হইতে আর কে কে আসছে দেখেন তো। এই 7 হইতে কিন্তু বাকি সবাই চলে আসছে। P2 আগেও ছিল, P1 শেষ, P3 শেষ। এবার আছে P2, P4, P5, P6, P7। এর ভিতর প্রায়োরিটি কার সবচেয়ে কম, বলেন তো P3। একটু। P P3। P3 তো শেষ হয়ে গেল। P3 তো শেষ হয়ে গেছে। এখন আছে হচ্ছে P2, P7 এর। P4, P5, P6, P7। P6 এর প্রায়োরিটি দেখেন সবচেয়ে কম, 4। মানে সবচেয়ে বেশি, P6 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, কারণ P6 এর প্রায়োরিটি নাম্বার সবচেয়ে কম, তাই না? দেখেন, কম, হ্যাঁ। P6 না, হ্যালো, জি ভাইয়া। তাহলে P3 শেষ হওয়ার পরে P6 এরই P6 হচ্ছে কম আছে। P6 শুরু হবে। P6 কতক্ষণ যাবে, ব্রাশ টাইম হচ্ছে 4, তাহলে 11 পর্যন্ত। এরপরে তাহলে P6 শেষ হয়ে গেল, P1 শেষ, P3 শেষ, P6 শেষ। দেখি,
P1 শেষ, P3 শেষ, P6 শেষ। এখন কে কে আছে দেখেন তো? P2 আছে, P4 P4 আছে, P4 P5 P5, P7 P7। এর ভিতর প্রায়োরিটি কার সবচেয়ে বেশি? P4 এর প্রায়োরিটি নাম্বার 5। তাহলে এবার শুরু হবে P4, কত দূর যাবে? এর ব্রাশ টাইম হচ্ছে 2, 13 পর্যন্ত, তাহলে P4 শেষ। P4 শেষ হয়ে গেল। এরপর P5, P7, P2। এটার ভিতর প্রায়োরিটি কার বেশি, কার সবচেয়ে বেশি? পি P2 এর, কারণ P2 এর ইয়ে হচ্ছে 6, দেখেন 6, 7 আর 10। এর ভিতর তো 6 এর সবচেয়ে মানে প্রায়োরিটি বেশি, তাহলে এরপর শুরু হলো P2। তারপরে P2 শেষ হয়ে গেল। এরপর কে শুরু হবে? এরপর শুরু হবে P5, কারণ P5 এর হচ্ছে প্রায়োরিটি 7। কত দূর পর্যন্ত যাবে? ব্রাশ টাইম 9, তাহলে 13 থেকে 18 থেকে 9, 27, 27 পর্যন্ত যে P5 শেষ হয়ে গেল। এখন তো আছেই শুধু P7, P7 এর হচ্ছে ব্রাশ টাইম 10, তাহলে বাকি 27 থেকে 37 পর্যন্ত হয়ে যাবে। তাহলে এখন আমরা মোটামুটি এখান থেকে কিন্তু আমাদের কমপ্লিশন টাইম পেয়ে গেছি। দেখেন এখানে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 3, P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 18, তারপরে P3 এর কমপ্লিশন টাইম হচ্ছে কখন শেষ হয়েছে 7, তারপর P4 এর কমপ্লিশন টাইম হচ্ছে 13, P5 এর কমপ্লিশন টাইম হচ্ছে 27, P6 এর কমপ্লিশন টাইম হচ্ছে P6 কখন শেষ হয়েছে 11-তে, এবং P7 এর কমপ্লিশন টাইম হচ্ছে 37। ঠিক আছে? তো তারপরে এখন কি হলো? এখন হচ্ছে আমরা এখান থেকে একটা এভারেজিং টাইম কিন্তু পেয়ে যাচ্ছি। কমপ্লিশন টাইম থেকে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবো। কমপ্লিশন টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম দিয়ে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবো। টার্ন অ্যারাউন্ড টাইম থেকে আবার ব্রাশ টাইম বিয়োগ করলে আমরা ওয়েটিং টাইম পাবো। তাহলে ওয়েটিং টাইম গুলাকে আমরা এভারেজ বের করে ফেললে আমার ওয়েটিং টাইম বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার সবাই? এটা একটু কথা বলেন জি তো। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে এরপর আমরা আহ পড়াবো হচ্ছে প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং। হ্যাঁ, এই প্রিমিটিভটা কিছুটা হচ্ছে আপনার শর্টেস্ট রিমেইনিং টাইমের মতো। প্রিমিটিভ মানেই তো হচ্ছে আপনার ওই যে শর্টেস্ট রিমেইনিং টাইম বা রাউন্ড রবিন, এগুলো কি প্রিমিটিভ ছিল না? ও রাউন্ড রবিনে কি হয়েছিল, ও একটা করে ইউনিট দিয়ে দিত, ওই ইউনিটের ওই সাইকেল পূর্ণ হওয়ার পর সে কিন্তু পজে চলে যেত, তারপর তার পরের প্রসেসটা আসতো। আবার শর্টেস্ট রিমেইনিং টাইমে হচ্ছে প্রত্যেকটা প্রসেস হওয়ার পর আবার দেখতো যে এখন যেগুলা বাকি আছে তাদের ভিতর কার সবচেয়ে কম সময় লাগবে, তাকে আবার দিয়ে দিত, তাই না? তো প্রিমিটিভ হচ্ছে এই একবার এক্সিকিউশন শুরু করছে, কিন্তু এক্সিকিউশন শুরু করার পর দেখা গেল যে ওর চেয়ে হায়ার প্রায়োরিটির কেউ রেডি কিউতে চলে আসছে। তখন কি করবে? তখন ও পজ করার পর, ও পজ হয়ে এইটা হচ্ছে হায়ার হায়ার প্রায়োরিটি যার আছে তাকে সে জায়গা করে দিবে। হায়ার প্রায়োরিটির কাজ শেষ হলে তারপর আবার সে সিডির রিসোর্সটা নিবে। এটা হচ্ছে প্রিমিটিভ। তো প্রিমিটিভ কিভাবে কাজ করে? প্রিমিটিভ হচ্ছে প্রথমে রেডি কিউতে যে আছে তাকে নেয়, তারপর তাকে চালাতে চালাতে দেখে যে এখন রেডি কিউতে যে আসছে তার প্রায়োরিটি কেমন। যদি প্রায়োরিটি হচ্ছে তার চেয়ে বেশি হয় তাহলে তাকে পজ করে দিয়ে নতুনটাকে নেয়। হ্যাঁ, তো এইভাবে প্রিমিটিভ প্রায়োরিটি শিডিউলিং কাজ করে। তবে একবার যদি সব মানে যখন সব প্রসেস তার রেডি কিউতে চলে আসে তখন কিন্তু সে নন প্রিমিটিভের মতো আচরণ করে। এটা কিভাবে, এটা আমি আপনাদের এই এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঘাবড়ায় যাওয়ার কিছু নেই। এই এক্সাম্পলটা দেখি। আহ দেখেন, আচ্ছা আপনারা একটু এইটার একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ,
স্ক্রিনশট নিতে পারেন। না, স্ক্রিনশট নিয়েও তো লাভ নেই, আপনারা ক্লাস করতে করতে আর স্ক্রিনশট ওপেন করবেন কিভাবে? আচ্ছা, অসুবিধা নেই, আমরা পড়াইলে আমরা মানে যখন স্লাইড পেয়ে যাবেন তখন বলবেন। আচ্ছা, এখানে আমাদের 7টা প্রসেস দেওয়া আছে, তাদের প্রায়োরিটি দেওয়া আছে, অ্যারাইভাল টাইম দেওয়া আছে, ব্রাশ টাইম দেওয়া আছে। তো আমার অ্যারাইভাল টাইম আর আমার প্রায়োরিটিটা হচ্ছে এখানে আমার দেখার ইম্পর্টেন্স, আমার কিন্তু ব্রাশ টাইম এখানে দরকার নাই। তো আমরা শুরু করি, আমি অবশ্য লিখে দিছি। আমরা চার্ট বানানো শুরু করি। দেখেন, এট দি টাইম জিরো, যখন অ্যারাইভাল টাইম জিরো, যখন অ্যারাইভাল টাইম জিরো তখন শুধুমাত্র একটা প্রসেসই আসছে, তাই না? সেটা হচ্ছে P1। তাহলে যখন অ্যারাইভাল টাইম জিরো তখন কি আর অন্য কোনো প্রসেস আছে? নাই। যেহেতু নাই, একটাই প্রসেস আছে, তাহলে সে P1 কেই শুরু করবে, P1 কেই সে প্রায়োরিটি দিবে, তাই না? তো P1 শুরু হইলো, এটা কিন্তু প্রিমিটিভ, মানে এ পজ করতে পারবে। আচ্ছা, এর ব্রাশ টাইম হচ্ছে 1। আচ্ছা, 1 করে এ কিন্তু শেষ হয়ে গেল। দেখেন এখানে কিন্তু যে বলছে, সো 1 হয়েছে, ও শেষ। এখন এই 1 এর আর কি আসছে? অ্যারাইভাল টাইম 1 এ আসছে P2। P2 এর প্রায়োরিটি কত? 6। যেহেতু 1 এ আর কেউ আসে নাই, তাহলে রিসোর্সটা কে পাবে? রিসোর্সটা পাইছে P2। P2 হচ্ছে নেক্সট রিসোর্স নিয়ে সে এক্সিকিউশন শুরু করছে। তো এক্সিকিউশন শুরু করছে, এর তো ব্রাশ টাইম 7, তার মানে এর হইতে অনেক সময় লাগবে। এখন এক এক টাইম যাওয়ার পর দেখা গেল, দেখেন অ্যারাইভাল টাইম 2 যখন হয় তখন কিন্তু প্রসেস আইডি 3 চলে আসছে, যার প্রায়োরিটি কিন্তু 3। তাহলে এর প্রায়োরিটিটা কি P2 এর চেয়ে বেশি না? বলেন তো। জি, বেশি। বেশি, তাহলে এটা তো প্রিমিটিভ, তখন সে কি করবে? তখন সে P2 কে P3 পজ কে করে দিবে, কাজ করে। দিয়ে P3 কে সে তখন রিসোর্স দিবে। দেখেন এখানে সুন্দর করে বলছে, দি নেক্সট প্রসেস P3 arrives at time 2, the priority of P3 is higher to P2, hence the execution of P2 will be stopped and P3 will be scheduled on the CPU। তাহলে P2 টা এক ঘর যে মানে একটা টাইম এক্সিকিউশন হয়ে ও পজ হয়ে গেল, তারপরে P3 রিসোর্স পাইলো। এখন P3 কতক্ষণ রিসোর্স পাবে? P3 ব্রাশ টাইম হচ্ছে ফ্রি, তাহলে 2 এসে পাইছে, তাহলে 5 পর্যন্ত সে যাবে। অ্যারাইভাল টাইম 3, 4, 5, এর মধ্যে যারা আসছে কেউ কি P2 এর চেয়ে বেশি প্রায়োরিটি নিয়ে আসছে? দেখেন তো। না। তাহলে কি P3 কন্টিনিউ করবে না? ওর একদম শেষ না হওয়া পর্যন্ত সে কন্টিনিউ করবে না, কারণ প্রসেস 4, 5, 6 তিনটারই তো প্রায়োরিটি P3 এর চেয়ে কম না। P2 এর তো কম, P3 এখন পর্যন্ত হায়ার প্রায়োরিটি, তাহলে P3 কিন্তু তার এক্সিকিউশন সুন্দর করে শেষ করে ফেলবে। তাহলে P3 2 থেকে 5 পর্যন্ত শেষ করে ফেলছে। এরপর কে কে আছে রেডি কিউতে? এখন রেডি কিউতে আছে হচ্ছে আপনার, দেখেন এখন রেডি কিউতে আছে এই 5 পর্যন্ত গেছে না? তাহলে P6 রেডি কিউতে আছে, সরি, P6 আছে রেডি কিউতে। ওরে বাপরে, P6 আছে, আগে আছে P5 আছে, P4 আছে, P2 আছে, তাই না? P1 আর P3 কিন্তু শেষ। তাহলে এখন এদের ভিতর কার প্রায়োরিটি সবচেয়ে বেশি? P4 এর। P4 এর না P5 এর? P5 কত? P5 এর। P5 P5। এর। তাহলে এরপর শুরু হবে কে? P5 শুরু হবে। এরপর P5 শুরু হবে। তাহলে শুরু হয়েছে P5। দেখেন, ডিউরিং দি এক্সিকিউশন অফ P3, three more process P4, P5 and P6 become available। বলে দিছে আর কি, তো এই জন্য ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। এখন P5
শেষ হইতে হইতে দেখেন আরো সবগুলো প্রসেস চলে আসছে। দেখেন P5 এর ব্রাশ টাইম কত, 5। তাহলে এখন P7ও আসছে, কিন্তু P7 এর প্রায়োরিটি কি হবে চেয়ে বেশি? না। যেহেতু বেশি না, তাহলে সেহেতু P5 কন্টিনিউ করবে। আর যেগুলা বাকি ছিল 2 4 এগুলা থেকে P5 এর প্রায়োরিটি তো বেশি, এই জন্য সে কন্টিনিউ করতেছে। নতুন করে একটা আইছে, তার চেয়েও P5 এর প্রায়োরিটি বেশি, তাহলে P5ই কন্টিনিউ করবে। এন্ড P5 যখন শেষ হয়ে যাবে তখন কি, তখন বাকি থাকবে আর কে কে দেখেন তো। P5 শেষ হয়ে গেলে বাকি থাকবে আর হচ্ছে P7, P6, P4, P2, তাই না? 1 শেষ, 3 শেষ, 5 শেষ। এখন দেখেন P5 শেষ হওয়ার পর এই সবগুলো প্রসেস চলে আসছে। এখন কি আমি সবগুলো প্রসেসের জানি না, প্রায়োরিটি জানি না। P2 এর প্রায়োরিটি হচ্ছে 6, P4 এর প্রায়োরিটি হচ্ছে 5, P6 এর প্রায়োরিটি হচ্ছে 10, P7 এর প্রায়োরিটি হচ্ছে 9। তাহলে কোনটা আগে শুরু হবে? P4। P4টা আগে শুরু হবে। এখন বলেন তো, P4টা যদি শুরু হয়ে যায় তাহলে আমার কি আর ইয়ার দরকার আছে? আহ মানে প্রিমিটিভ ভার্সনের আর দরকার আছে? এখন এটা নন প্রিমিটিভের মতো হয়ে যাবে না, কারণ আমি তো এখন সবগুলোর প্রায়োরিটি জানি। সবগুলা চলে আসছে, সবগুলার প্রায়োরিটি জানি, এবং সবগুলা প্রায়োরিটি জেনে সবচেয়ে প্রায়োরিটি যার বেশি তাকেই আমি জায়গা দিছি। তাহলে বাদ বাকিগুলোর প্রায়োরিটি অবশ্যই তার চেয়ে কম, তাই না? তাহলে এখন কি আর একে আর পজ করার দরকার আছে? না। আমার কথা বুঝতে পারছেন? হ্যালো, একটু কথা বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া আমি পজ বুঝছি। আমি পজ করতেছিলাম কখন, যখন একটা চলতে চলতে তার চেয়ে হায়ার প্রায়োরিটি কেউ আসতেছিল। প্রায়োরিটি এখানে যার বেশি ছিল, হ্যাঁ, তখন হ্যাঁ, পজ করছি। এখানে সবাই চলে আসছে, এখন সবার প্রায়োরিটি আমি জানি। তাহলে সবাই যখন চলে আসবে, সবার প্রায়োরিটি জানি, তখন আমি সবচেয়ে বেশি প্রায়োরিটিটা দিয়েই শুরু করবো, তাই না? তারপরে মানে এইভাবে আগাইতে থাকবো। তাহলে এখন তো আমার আর প্রিমিটিভের দরকার নাই। তার মানে সকল প্রসেস রেডি কিউতে চলে আসলে প্রিমিটিভ ভার্সনটা নন প্রিমিটিভের মতোই লাস্টের দিকে যে আচরণ করবে, বুঝতে পারছেন? এ সুন্দর করে P4 শেষ করবে। P4 শেষ করার পর সে কাকে রিসোর্স দিবে বলেন তো? P4 শেষ হইলো, তারপর কাকে রিসোর্স দিবে? P2। P2 কে P2 দিবে। কে। P2 শেষ হওয়ার পর দিবে P7 কে, তারপর দিবে P6 কে। P7, P6। দেখেন তো তাই হয়েছে কিনা। P5, তারপর কে পাইছে? P4, P4 এর পর পাইছে P2, P2 এর পর পাইছে P7, P7 এর পর পাইছে P6। তাহলে এখানে এই চারটা থেকে আমরা কমপ্লিশন টাইম বের করতে পারবো। কমপ্লিশন টাইম বের হলে আমরা টার্ন টাইম বের করতে পারবো। টার্ন অ্যারাউন্ড টাইম বের হলে আমরা ওয়েটিং টাইমটা বের করতে পারবো। খালি যোগ বিয়োগের খেলা, এইটুকু সবাই পারবেন আশা করি। আচ্ছা, আচ্ছা, পেজিং জানার আগে আমরা আপনাদেরকে কিছু সেলফ লার্নিং এর জন্য আপনাদেরকে কিছু টপিক দিছি। ভাইয়া পুরো প্লিজ এই টপিক গুলো পড়বেন। এগুলা সব হচ্ছে থিওরিটিক্যাল টপিক, এগুলো পড়াতে গেলে আমি আরো 2 3টা ক্লাসও শেষ করতে পারবো না। আপনাদেরকে বলে দিচ্ছি এই টপিক গুলো পড়বেন। নিড ফর পেজিং পড়বেন, মানে পেজিংটা কেন দরকার, ভার্চুয়াল মেমোরি কি, লজিক্যাল মেমোরি কি, ফিজিক্যাল মেমোরি কি, পেজেস, ফ্রেমস, ফিক্সড পার্টিশনিং মানে ম্যানেজমেন্ট আর কি, যেটা মেমোরি ম্যানেজমেন্ট অফ কম্পিউটার, ডাইনামিক পার্টিশনিং কি, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফার্স্ট ফিট আর হচ্ছে বেস্ট ফিট। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা আপনারা পড়বেন। না যদি বুঝেন তাহলে যে কোনো সময় নক দিবেন, কোনো সমস্যা নেই, আমি আবার ক্লাসে বুঝাই দিব। কিন্তু আহ, এই দুইটা একটু যদি পড়ে নিতে পারেন তাহলে আমার একটু আর কি, না আমাদের ক্লাসটা তাড়াতাড়ি আজকে শেষ শেষ করা সম্ভব আর কি। ফার্স্ট ফিট বেস্ট ফিট খুব একটা কঠিন না, নাম শুনে বুঝতেছেন যে একটা পার্টিশনের মধ্যে ফার্স্ট ফিটে কি হয়। ধরেন আপনার পার্টিশন আছে হচ্ছে প্রথমে 10 বাইট, তারপরে 20 বাইট, তারপরে 50 বাইট, তারপর 40 বাইট, এরকম। তো আপনার প্রথমে আসছে 3 বাইট, তারপরে আসছে মানে আপনার
10 বাইট এরকম। সো ও প্রথমেই যে ফাঁকা জায়গাটা পায় সেখানেই ঢুকে যায় ফার্স্ট ফিটে। আর বেস্ট ফিট কি করে, বেস্ট ফিট হচ্ছে ও দেখে যে কোনটাতে আমার মিনিমাইজ হবে। হ্যাঁ, ধরেন 40 কিলোবাইটের একটা জায়গা 50 কিলোবাইটের, মানে প্রথমে পাইছে হচ্ছে 80 কিলোবাইট, তারপরে পাইছে হচ্ছে 50 কিলোবাইট, তাহলে বেস্ট ফিটে হচ্ছে 50 কিলোবাইটের মধ্যে ওই 40 কিলোবাইটের মেমোরিটাকে ঢুকাই দেয়, তাহলে তার মেমোরির অপচয় কম হয়। আর ফার্স্ট ফিট কি করবে, ফার্স্ট ফিট যেহেতু প্রথমে 80 পেয়ে যাবে বা 70 পেয়ে যাবে, ও সব ফার্স্টেই ওইটাকে ওই 40 কিলোবাইটের প্রসেসটাকে ঢুকাই দিবে। তাহলে এখানে দেখেন, এখানে আপনার মেমোরিটা মানে ইউটিলাইজেশন কিন্তু কম হইলেও নষ্ট বেশি হইলো। এটা হচ্ছে ফার্স্ট ফিট আর বেস্ট ফিটের মধ্যে পার্থক্য, আপনারা একটু দেখলে আমি আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এখন পড়বো আমরা পেজিং। পেজিং কি? পেজিং হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট স্কিম, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ফিজিক্যাল মেমোরির কন্টিজিউয়াস অ্যালোকেশনটা যেটা, আহ, সেটাকে এলিমিনেট করে দেয়। মানে আপনি ফিজিক্যাল মেমোরিতে যদি আপনি কন্টিনিউয়াস একটা অ্যালোকেশন করেন, তাহলে মেমোরিটা অনেক বেশি নষ্ট হয়, বা আপনার মেমোরি মানে সিপিইউ ইউটিলাইজেশনটা কম কম হয়ে কমে যায়। এ কি করে, পেজিংটা কি করে, এইটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি এবং লজিক্যাল মেমোরিকে খুব ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে। আমরা যখন ফিজিক্যাল মেমোরিকে ভাগ করি সেটাকে বলা হয় ফ্রেম, আর যখন লজিক্যাল মেমোরিকে ভাগ করি সেটাকে বলা হয় হচ্ছে পেজ। হ্যাঁ, তো পেজ বা ফ্রেম টিপিক্যালি হচ্ছে 4 কিলোবাইটের হয়। তো ও আপনারা দেখেন না যে, ধরেন যে র্যাম কি, র্যাম তো হচ্ছে আপনার প্রাইমারি মেমোরি, বাট এটা হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল দিয়ে আপনি যখন শাটডাউন করে দিচ্ছেন, র্যামে কিন্তু আর কোনো মেমোরি থাকতেছে না। বাট ফিজিক্যাল মেমোরি যেটা রোম, সেটা কিন্তু হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি, কিন্তু এটা কিছু নন ভোলাটাইল। আপনি শাটডাউন করলেও এখানে কিন্তু থাকতেছে। আপনি সফটওয়্যার গুলা, বিশাল বিশাল সফটওয়্যার, এইগুলা কি আপনি আসলে র্যামের ভিতর রাখেন? আপনি কোথায় রাখেন? আপনার সফটওয়্যারের যে ফাইল গুলা, সেই ফাইল গুলো আপনি রাখেন হার্ড ডিস্ক বা রোমে। যখন আপনি এই সফটওয়্যারটা মানে এক্সিকিউশনে যান বা আপনি এই সফটওয়্যারটা ওপেন করেন, তখন মানে আপনি তখন সে কোথায় থেকে এটাকে কল করে? আপনার রোমে যে সফটওয়্যারটা রাখছেন, এটার কিছু ইনফরমেশন, কিছু পেজিং ইনফরমেশন থাকে হচ্ছে আপনার র্যামে। র্যাম হচ্ছে দুইটাকে লিঙ্ক করে রাখে। হ্যাঁ, এখানে ক্যাশ মেমোরির একটা ব্যাপার আছে। তো আপনি র্যাম তখন কি করে, আপনি যখন একটা সফটওয়্যার এক্সিকিউশন করেন, তখন ওই র্যামের উপর ওই সফটওয়্যারের কিছু পার্ট এক্সিকিউট হয়। পুরো সফটওয়্যারটা কিন্তু এক্সিকিউট হয় না। দেখবেন আপনার একটা সফটওয়্যার হচ্ছে 80 জিবি বা 100 জিবি, আপনার পিসির র্যাম হচ্ছে 8 জিবি বা খুব বেশি হলে 16 জিবি। তো আপনি এত বড় সফটওয়্যার কিভাবে আপনি র্যামে রান করাবেন? তো আপনি যখন একটা র্যাম এক্সিকিউশন করেন, র্যামের মানে সফটওয়্যারটা কিছু অংশ র্যামে এক্সিকিউট হয়, এবং এই কিছু অংশকে ব্যাকআপ দেওয়া হচ্ছে ওই ওই রোম থেকে। এই র্যাম এবং এই এই কিছু অংশের সাথে আপনার মূল সফটওয়্যারের যে লজিক্যাল অ্যাড্রেসটা মানে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা, এখানে কিছু লিঙ্ক অ্যাপ থাকে। সেই লিঙ্ক অ্যাপটা তখন কল করে, তখন সে ওই সফটওয়্যারটা আপনার মানে ওকে সাপোর্ট দেয়, ওখান থেকে সাপোর্ট দেয়। পুরোপুরি ওই 80 জিবি বা 100 জিবি সফটওয়্যার গুলো কিন্তু আপনার র্যামের উপর রান করে না, কারণ র্যাম তো অত না, আপনার র্যামের খরচ অনেক বেশি। তো এটাই হচ্ছে পেজিং এর আসলে মূল কি। আপনারা একটু সংজ্ঞাগুলো পড়লে, একটু ব্যাখ্যাগুলো পড়লে আপনারা বুঝে যাবেন। পেজিং কি করে, পেজিংটা হচ্ছে একটা প্রসেসকে বিভিন্ন পেজে ভাগ করে দেয়, যেন এই যে তার র্যাম ইউটিলাইজেশনটা যেন কম হয়, র্যাম মানে আমার মেমোরির যেন ইয়েটা কমে। হ্যাঁ, তো এটা কিভাবে করে, ওএস হচ্ছে এই এই প্রসেসটা হচ্ছে যখন বিভিন্ন পেজে ভাগ হয়, তখন ওএস একটা পেজ টেবিল মেনটেন করে। হ্যাঁ, পেজ নাম্বার এবং ফ্রেম নাম্বার দিয়ে একটা ফিজিক্যাল মেমোরিতে সে একটা পেজ টেবিল ক্রিয়েট করে, এবং এই টেবিলটা সে মেনটেন করে। সো এই যে লিঙ্ক আপের কথা বললাম না, এইভাবে পেজ নাম্বার বা ফ্রেম নাম্বার দিয়ে লিঙ্ক করা থাকে। এই জন্য সে যখন এক্সিকিউট করে, তখন হচ্ছে আবার ওই লিঙ্ক আপ থেকে সেই ইনফরমেশন গুলা ব্যাকগ্রাউন্ডে সে কালেক্ট করে নেয়। এই যে দেখেন, লাইনটা পড়েন। When a process needs to access data, the CPU uses the page table to find the corresponding frame in
র্যাম। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই পেজ রিপ্লেসমেন্ট কিছু অ্যালগোরিদম আছে, যেরকম ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো, অপটিক্যাল পেজ রিপ্লেসমেন্ট, ওপিটি, তারপর হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ, এলআরইউ। তো আমরা সাধারণত এই তিনটাই পড়বো, যার ভিতর ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং এলআরইউ, এই দুইটা হচ্ছে বেশি ইউজ হয়। সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে এলআরইউটা। আর অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট, এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা ব্যাপার, এটা আসলে প্র্যাকটিক্যালি অনেকটাই ইম্পসিবল। কারণ হচ্ছে যে শর্টেজ জব ফার্স্টের মতো। আমি উদাহরণগুলো দেই, দেখাই, তাহলে আপনারা বুঝবেন। এখান থেকে ম্যাথ আসে, হ্যাঁ। পেজ ফল্ট, হোয়াট ইজ পেজ ফল্ট, হোয়াই পেজ ফল্ট, আপনার পেজিং কি, এই কোশ্চেন গুলো আপনারা একটু নিজ দায়িত্বে পড়বেন ভাই বোনেরা। আচ্ছা, ফিফো কি? ফিফো আমরা বুঝতে পারতেছি যে ফার্স্টে ইন করবে সে ফার্স্টে আউট হবে। এটাই হচ্ছে ফিফো। সব জায়গায়, দুনিয়া জায়গায় ফিফো একই, যে ফার্স্টে ইন সে ফার্স্টে আউট। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটা সিম্পল এবং বুঝতে সুবিধা। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মানে ওভারঅল পারফরমেন্সে এটা একটা ইফেক্ট থাকে। আচ্ছা, সো আপনাকে যখন এরকম দিবে, ম্যাথ দিবে পেজ ফল্টের, তখন আপনাকে অবশ্যই বলে দিবে আপনার আপনার সিপিইউ এর ফ্রেম কয়টা, হ্যাঁ। এবং আপনাকে পেজ রেফারেন্স একটা সিকোয়েন্স দিয়ে দিবে। এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার পেজ রেফারেন্স সিকোয়েন্স এবং এটা হচ্ছে নাম্বার অফ ফ্রেম। এখন সে বলবে, প্রশ্নে বলা থাকবে যে একটা পেজ রেফারেন্স সিকোয়েন্স আছে, ধরো যে তোমার সিপিইউ এর নাম্বার অফ ফ্রেম হচ্ছে 3। এখন তুমি পেজ ফল্ট বের করো, হ্যাঁ, এখানে কতগুলো পেজ ফল্ট হয়েছে সেটা বের। তো আমরা শুরু করি। এ কি বলছে ভাই? এ বলছে হচ্ছে আমার ফ্রেম তিনটা, তার মানে তিনটা করে ডাটা একসাথে সিপিইউ তে থাকতে পারবে, ধরেন এভাবে ধরে নেন। তাহলে প্রথমে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3 এভাবে লিখলে, তাহলে প্রথমে কোন ডাটাটা প্রবেশ করবে? 1, কারণ ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফ্রেমে আসলো 1, ফ্রেম 1 এ আসলো 1। তাহলে ফ্রেম 2 তে কিছু নাই, তখন ফ্রেম 3 তে কিছু নাই, ফ্রেম 2 ও ফাঁকা, ফ্রেম 3 তেও ফাঁকা। এরপর 2, 2টা কোথায় ঢুকবে? ফ্রেম 1 এ তো 1 আছে, তাহলে 2টা ঢুকবে হচ্ছে ফ্রেম 2 তে, ফ্রেম 3টা ফাঁকা। তারপর আসলো 3, 3টা আসলো হচ্ছে ফ্রেম 3 তে, ফ্রেম 2 এ আছে 2, ফ্রেম 1 এ আছে 1। এটুকু বুঝছেন? এখানে সবাই একটু গন্ডগোল পাকায়, বুঝতে পারে না যে ভাই তিনটা 1 কেন লিখলেন, দুইটা 2 কেন লিখলেন। এটা কি বুঝছেন? এটুকু বুঝছেন? না বুঝলে বলেন। বুঝিনি ভাই এইটা। বুঝেন নাই? আচ্ছা, আচ্ছা, ধরেন এখানে হচ্ছে আমার তিনটা ফ্রেম আছে, হ্যাঁ। আচ্ছা, এটা দেখি, এটা দেখার পর পরের ইয়েটাতে আপনারা বুঝতে পারবেন। এইভাবে দিলে আপনাদের ভালো হতো না? আচ্ছা, আমি আবার বলি। ধরেন আপনার মেমোরিতে তিনটা ফ্রেম আছে, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। এখন পেজ রেফারেন্স আসবে, এইগুলো হচ্ছে সব রেফারেন্স নাম্বার। এই পেজের সাথে পেজিং যে টেবিলটা আছে, সেই টেবিলের নাম্বার এইগুলা। আপনি পেজ ফল্ট কিভাবে হয় আমি আপনাকে বলতেছি পরে। খালি এখন প্রথমে ভাবেন যে এই প্রত্যেকটা নাম্বার হচ্ছে ফ্রেমের ভিতর ঢুকবে, ঠিক আছে? তো একসাথে কয়টা নাম্বার ঢুকতে পারবে? মানে একটা। একত্রে কয়টা নাম্বার থাকতে পারবে? একসাথে কয়টা নাম্বার থাকতে পারবে? তিনটা, কারণ ফ্রেম হচ্ছে তিনটা ফ্রেম, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। তাহলে প্রথমে আসছে 1, এই 1টা কোন ফ্রেমে ঢুকবে? তিনটা ফ্রেম, ধরেন ফ্রেম 1 এসে ঢুকলো। ফ্রেম ওয়ানে। হ্যাঁ, তাহলে ফ্রেম 1 এ সে 1 ঢুকে গেল। ফ্রেম 2 তখন কি ফাঁকা না? জি। একটা একটা আসছে, একটা নাম্বার আসছে। তাহলে ফ্রেম 1 এ সে ঢুকলো, ফ্রেম 2 ফাঁকা, ফ্রেম 3 ও কিন্তু ফাঁকা। ফাঁকা। দেখেন তো, এই ফ্রেমে আগে কিছুই ছিল না, তিনটা ফ্রেমই ফাঁকা ছিল।
ওয়ান নতুন আসলো না? জি। আগে কি ওয়ান ছিল? না, ছিল না। তার মানে এখানে এই পেজে আগে কিছু ছিল না, তার মানে এখানে পেজ ফল্ট হয়েছে। ছিল না মানে এখানে পেজ ফল্ট হয়েছে। ঠিক আছে, এখানে পেজ আগে নাই। আগে ছিল না মানে, আগে ওয়ান ছিল না মানে এটা ফল্ট। এবার দুই আসবে। ফ্রেম ওয়ান তো ভর্তি, তাই না? ফ্রেম ওয়ানে তো ওয়ান আছে। একসাথে কয়টা নাম্বার থাকতে পারবে? তিনটা, কারণ কি নাম্বার অফ ফ্রেম হচ্ছে তিন। তিনটা। তাহলে ফ্রেম দুই জি। এসে কোথায় ঢুকবে? টুতে। ফ্রেম টু তে ঢুকলো। দুই কি আগে ছিল এখানে? ফ্রেম ওয়ান বা না, ফ্রেম টু ছিল বা না। ফ্রেম থ্রি তাহলে কোথাও দুই ছিল? ফল্ট হয়েছে। তাহলে না। পেজ ফল্ট। এরপর তিন আসবে। দেখেন ফ্রেম ওয়ানে এক আছে, ফ্রেম টু তে, ফ্রেম দুইতে দুই আছে, তাহলে ফাঁকা কি আছে? ফ্রেম থ্রি, তাই না? জি। ফ্রেম থ্রি ফাঁকা আছে, তাহলে তিনটা কোথায় ঢুকবে? ফ্রেম থ্রিতে। ফ্রেম থ্রিতে। ফ্রেম আগে কি তিন কোথাও ছিল? না। তাহলে না, ছিল পেজ না। ফল্ট, পেজ ফল্ট হয়েছে। এইবার কে আসবে? দেখেন ফোর। কে আসবে এবার। চার কোন ফ্রেমে ঢুকবে? বলছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এটা ফার্স্ট কিভাবে ইন কোন বুঝবো? ফ্রেমে হয়েছে? কিভাবে? ফার্স্ট ইন কোন ফ্রেমে হয়েছে? ফ্রেম ওয়ান। তাহলে ফার্স্ট ইন ওয়ানে। ফার্স্ট আউট। যেই ফ্রেমে আগে ইন হয়েছে সেই ফ্রেম থেকে আগে বের হয়ে যাবে। তাহলে চার কোথায় ঢুকবে? তাহলে ফ্রেম ফ্রেম ওয়ানে ঢুকবে। ফ্রেম ওয়ানে ঢুকবে। ফ্রেম টু তে কি আছে? টু। ফ্রেম হুম, থ্রিতে, ফ্রেম জি। থ্রিতে থ্রি। এখানে কি পেজ ফল্ট হয়েছে? ভাইয়া, একটা নাম্বার যখন নিব একসাথে কি তিনটা নিয়ে নিব? একসাথে তিনটা না তো, ধরেন আপনি ফ্রেম বাই ফ্রেম হিসেব করতেছেন। প্রথমে তো এটাই আসছে এখানে, ফ্রেম ওয়ান ফ্রেম টু ফ্রেম থ্রি। আচ্ছা না, ওয়েট, ফ্রেম ওয়ানে যখন ওয়ান দিলেন তখন হচ্ছে ওই যে ওয়ান তিনটা, রেফারেন্স থ্রি পর্যন্ত ওয়ান চলে গেল যে, ওটা এটা বলতেছি। বাদ দেন, এইটা বাদ দেন। এই ওয়ার্ডটা বাদ দেন। এটা হচ্ছে এই যে এইগুলাই, এইগুলাই এখানে বসাইছেন। হ্যাঁ, এটা ওটা তো টোটাল বসাইছেন। ভুলে যান। ধরেন এটা নাই, হুম। এটা নাই, হুম। এটা নাই। না, ফ্রেম ওয়ানে যখন ওয়ান আমি করছি তখন তো তিন ঘর পর্যন্ত গেছি, আবার ফ্রেম টু তেও যখন শুরু করছি তিন ঘর পর্যন্ত কি যাব এভাবে? ফ্রেম তিন থ্রিতেও ঘন্টা তিন আমি ঘর যাব? আমি কেন গেছি আমি আপনাকে বলতেছি, থামেন। এটা আসলে ধরেন এটা একটা ভাগ, হুম। ঠিক আছে? ধরেন জি। কিচ্ছু নাই। আচ্ছা ওইটা আমি হোয়াইট বোর্ড নিই। আচ্ছা এখানেই দেখো, ধরেন এটা ফ্রেম ওয়ান, ফ্রেম টু, ফ্রেম থ্রি। এখন প্রথমে কে ঢুকবে? ওয়ান। ফ্রেম ওয়ানে। ওয়ান। ফ্রেম টু তে কিছু আছে? না। ফ্রেম থ্রিতে আছে? না। এরপর কে ঢুকবে? টু। ফ্রেম টু তে ঢুকবে। ফ্রেম টু তে কি টু ঢুকবে। ফ্রেম ওয়ানে কি আছে? ওয়ানই বসাইতে হবে ওখানে। হ্যাঁ, ফ্রেম থ্রিতে নাই। এরপর কে আসছে? থ্রি। থ্রি। থ্রি কোথায় বসবে? ফ্রেম থ্রিতে। তিনে। ফ্রেম টু তে কে আছে? দুই জি। অলরেডি তো আছে। ফ্রেম ওয়ানে এক কিছু। আছে। টু। হ্যাঁ, ফ্রেম ওয়ানে তো ওয়ান। এক আছে, তাই ও। না? এবার কি আসবে? জি। চার। চার কোথায় ফোর। আসবে? ফ্রেম ওয়ানে। কেন? ফ্রেম ওয়ানে। কারণ ফার্স্ট ইন হয়েছে ফ্রেম ওয়ানে, তাই না? ফ্রেম ওয়ানে ফার্স্ট আসছে। জি। হ্যাঁ, তাহলে এখানে কি টু, এখানে থ্রি। এবার বুঝছেন? থ্রি। এরপর কে আসবে? জি, টু। বুঝছি ভাইয়া এবার। এবার বুঝছেন ব্যাপারটা? টু। ওকে, এবার আসবে টু। জি। টু আসবে কোথায়? ফ্রেম টু তে না? কারণ ফ্রেম ওয়ান ভর্তি হয়েছে, তো জি, ফ্রেম ফ্রেম টু তে ওয়ানে তো আসবে। মাত্রই ঢুকলো, তাহলে টু কোথায় আসবে? ফোর আসলো। হ্যাঁ, টু কোথায় আসবে? ফ্রেম ফ্রেম টু টু তে। তে বসবে না? জি। তাহলে টু কি ফ্রেম টু তে আছে না নাই? আছে। আছে, তাহলে এখানে ছিল। পেজ ফল্ট হয়নি। হয়নি। 嗯 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 হ
ওখানে টুই থাকবে, পেজ ফল্ট হয়নি। এরপর কি আসছে দেখেন তো, ওয়ান। ওয়ান কোথায় যাবে? ফ্রেম ওয়ান না ফ্রেম টু না ফ্রেম থ্রিতে? ফ্রেম থ্রিতে। ফ্রেম থ্রিতে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট আউট। ফার্স্টে ফ্রেম ওয়ানে ঢুকছিল, ফার্স্টে ফ্রেম ওয়ান থেকে আউট হয়েছে, তারপরে ফ্রেম টু তে ঢুকছিল, ফ্রেম টু তে গেছে, তারপরে ডাটাটা আসবে ফ্রেম থ্রিতে। এই যে দেখেন ওয়ান, ওয়ান কি আগে ফ্রেম থ্রিতে ছিল? ছিল না, তাহলে পেজ ফল্ট হয়েছে। এরপর আসবে পাঁচ। পাঁচ কোথায় বসবে? ফ্রেম ওয়ানে বসবে। ফ্রেম ওয়ানে বসবে। তারপর ছয় আসবে, ছয় কোথায় বসবে? ফ্রেম টু। ফ্রেম টু তে। এই সবগুলোতে পেজ ফল্ট হয়েছে না? ফ্রেম ওয়ানে পাঁচ ছিল না, তার মানে পেজ ফল্ট জি। হয়েছে। ফ্রেম টু তে ছয় না, তার মানে পেজ ফল্ট হয়েছে। এবার দুই, দুই কোথায় বসবে? ফ্রেম থ্রিতে আসবে। দুই ফ্রেম থ্রিতে ছিল না, তার মানে পেজ ফল্ট হয়েছে। ছিল না। তারপর আবার আসবে ওয়ান। ওয়ান এখন কোথায় বসবে? ফ্রেম ওয়ানে। টু বসবে ফ্রেম টু, দেখেন তো টু আছে না ফ্রেম থ্রিতে? আছে না? মানে টু বসার কথা ফ্রেম টু তে, কিন্তু ফ্রেম ওয়ান ফ্রেম টু ফ্রেম থ্রি দুইটা এই তিনটাতে তখন সে দেখবে টু আছে না? অলরেডি এই ফ্রেমে টু আছে না? এই যে ফ্রেমটা, এই ফ্রেমের ভিতর ভাইয়া দুই তো আছে বুঝি না? না। আচ্ছা, হ্যাঁ, ফ্রেম থ্রিতে ছিল, হ্যাঁ আছে। এই এক পর্যন্ত তো ঢুকলো, এক এক ঢুকছে কোথায়? ফ্রেম টু তে, ইয়া সরি ফ্রেম ওয়ানে। ওয়ানে। তারপর যখন টু আসলো, তখন এই তিনটা মিলে কি এই তিনটার ভিতর একটাতে টু আছে না ফ্রেম থ্রিতে? জি আছে। তাহলে সে ফ্রেম থ্রিতে থেকে গেল, এখানে পেজ ফল্ট হইল না। তার মানে কি ফ্রেম ফ্রেম থ্রিটা কিন্তু এবার আগে ফিল আপ হইলো। তাহলে এবার এরপর আসলো থ্রি। থ্রিটা কোথায় যাবে? ফ্রেম টু তে, কারণ ভাই এর একটা আগের বার প্রশ্ন ফ্রেম। ছিল। বলেন। ভাইয়া ফ্রেম এটা ওয়ান আরেকবার ওয়ান কিন্তু ছিল, সেক্ষেত্রে ওয়ান যখন আসলো তখন কি পেজ ফোল্ড হয়নি নাকি? কোথায়? আহ, পাঁচের পরে যখন এক আসলো, এক তো আগে থেকে ছিল ফ্রেম ওয়ানে, তাহলে তখন পাঁচের এই পরে জিনিসটা যখন এক আসলো, পাঁচের পর তো ছয় নিচে আসছে ডান বাবু। পাশে, ডান পাশে। এই পাশে আহ, পাঁচের পরে ছয় আসছে, দেখেন পাঁচের পর এক আসে নাই, এক আগেই আসছে পাঁচের। আচ্ছা, আমি বলতেছি দেখেন, আমি আবার ক্লিয়ার করি। চার পাঁচ পর্যন্ত ছয় ঠিক দুই আছে? হ্যাঁ, পাঁচ ছয়। জি ভাই। জি ভাই। পাঁচ মানে ছয় এক দুইয়ের যখন পরে আসছে যখন এক তখন তো আসলো, তিনটা ফ্রেমে কমপ্লিট হয়ে গেছে। দেখেন পাঁচ ছয় এবং দুই যখন ছিল, তখন এই যে এখানে পাঁচ, এখানে ছয়, এখানে দুই, এখানে এই তিনটা ফ্রেমের কোনোটাতে কি এক আছে? না। তাহলে এক যখন আসতে চাচ্ছে, তখন তো দেখতেছে ও কোনোটাতেই নাই। যেহেতু নাই, সেহেতু সে প্রথম ফ্রেমটাতে ঢুকে যাবে, কারণ প্রথম ফ্রেমটা আগে বের হইছে। নাই। জি এখন ভাই এখানে বুঝছি। এখানে এখানে এক যখন ঢুকবে, তখন এই তিনটা ফ্রেমের একটাতেও কি এক আছে? নাই তো। না। আচ্ছা, এটা আপনারা আরেকটা উদাহরণ দেখলে আপনারা ক্লিয়ার হবেন, আমি বুঝতে পারছি আপনাদের কোথায় সমস্যা। চলেন আমরা আরেকটা দেখে আসি। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মনে রাখেন, যে যেটা ফার্স্টে আসবে সেটা আগে বের হবে, বাস। তাহলে আপনার এটা হয়ে যাবে। আপনি আরেকটা দেখুন, আরেকটা দেখলে আপনি ক্লিয়ার হবে। তারপর আপনাদের কম মাইন্ড প্রশ্ন নিচ্ছে। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ, মানে সবার আগে যেটা ইউজ হয়েছিল সেটাকে আমরা মানে বের করে দিব আগে। ঠিক আছে? এই উদাহরণটা আমি এই যে এইভাবে সাজাইছি, তো তাই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখাইলে আপনারা আই থিঙ্ক ওইটা হচ্ছে একটু ভালো বুঝবেন। আচ্ছা, আমার এখানে পেজ রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে 7012। আচ্ছা, এটাকে কপি করে নিই। একটু দাঁড়া, এটাকে একটা কপি মারি।
কপি মেরে এখানে কোথাও বসাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে আমার ইয়াস হচ্ছে 70120304, এটা হচ্ছে আমার সিকোয়েন্স। আমার মেমোরি হচ্ছে 3টা ফ্রেমের, ঠিক আছে। তাহলে প্রথমে কে ঢুকবে বলেন তো? 7। প্রথমে ঢুকবে 7, তাই না? জি, কোথায় ফ্রেম ঢুকবে? ওয়ানে। ফ্রেম 1-এ ঢুকলো। তাহলে ফ্রেম 2, ফ্রেম 3 কিন্তু ফাঁকা। তারপর কে ঢুকবে? 0। তারপর ঢুকলো 1। এই পর্যন্ত কোনো ঝামেলা নেই তো নাকি? ঝামেলা আছে? না ভাইয়া। কোনটাতে গেছি? আমি অপটিমালে গেছি, সরি আপু। এই তো বলি, এটা তো অপটিমাল। হুম, এটা দেখি। উম, তাহলে এ পর্যন্ত তো ঠিক আছে, তাই না? 701 পর্যন্ত তো কোনো সমস্যা নাই, আছে? না। আচ্ছা, এরপর কে আসবে? 2। 2। তাহলে সবার আগে ইউজ হয়েছিল কে? এবার কিন্তু ফ্রেম না, ফ্রেম 1। এবার হচ্ছে না, এবার ফ্রেম না। কোন সংখ্যাটা সবার আগে ইউজ হয়েছিল? 7। কোন সংখ্যাটা সবচেয়ে আগে ইউজ হয়েছে, সবচেয়ে আগে ঢুকছে, অনেকক্ষণ ধরে কে কোনো হিট খায়নি? 7 না? 7। তাহলে সে 7 কে, মানে 7টা চলে যাবে, এখন থাকবে কে কে? 0 1 2। দেখেন এখানে কিন্তু আর ফ্রেমের হিসাব নাই, ফ্রেম 1 ফ্রেম 2 হিসাব নাই। ঠিক আছে, তাহলে কে কে থাকলো ভাই? ভাইয়া 0। আরেকবার। এখানে 7টা চলে গেল, ঠিক আছে। কারণ কি? এই যে 701, এর আগে সবার আগে মানে সবার আগে ইউজ হয়েছে কে, মানে অনেক সময় ধরে ইউজ হয়নি কি, অনেক সময় ধরে ঢুকে নাই কে? বুঝেন নাই? কোন না, সংখ্যাটা এর ভিতর কথাটা। অনেক অনেক সময় ধরে আসে নাই, বেশি সময় ধরে আসে নাই? আপনি 7টা সবচেয়ে আগে আসছে না, সবচেয়ে আগে ইউজ হ্যাঁ, হয়েছে না? 7 আগে আসছে। জি, এই আগে ইউজ সেভেন হয়েছে। জিরো ওয়ান এর ভিতর কি আর 7 ছিল? না, না ছিল না। তার মানে সবচেয়ে আগে ইউজ হয়েছে 7। 7। তাহলে 7টা এখন ফ্রেম থেকে বের হয়ে যাবে। 7 বের হওয়ার ও। পর কে ঢুকবে? 2। 2। 7 এর পর সবচেয়ে বেশি ইউজ হয়েছে কে, মানে সবচেয়ে আগে ইউজ হয়েছিল 0। কে? 0। তারপর 1। 0। তারপর তারপর রিসেন্টলি কে 2। ইউজ হয়েছে? 2। এখন হলো 2। তাহলে 2 পর্যন্ত গেল, এবার আসলে কে? 0। 0 0। এর ভিতর আছে? হ্যাঁ, আছে। আছে। তাহলে দেখেন, তাহলে এখন বলেন, এখন সবচেয়ে আগে ইউজ হয়েছে কে? 0। 0 না 1? 0 তো মাত্রই আবার ইউজ হয়ে গেল। হ্যাঁ, মাত্র ইউজ হলো, কিন্তু এর আগেও তো ইউজ হয়েছে। এর আগে ছিল, কিন্তু এখানে কি বলছে? লিস্ট রিসেন্টলি ইউজ। লিস্ট রিসেন্টলি ইউজ মানে রিসেন্টলি কে যেটা ইউজ কম ইউজ হবে সেটা হয়েছে, বাদ। রিসেন্টলি কে কম ইউজ হয়েছে। লিস্ট, হাইস্ট না, লিস্ট। রিসেন্টলি ও কোন আচ্ছা। সংখ্যাটা কম ইউজ হয়েছে। এখানে এখন 0, 0 তো আছেই, তাই না? তাহলে পেজ ফল্ট কিন্তু আমার হয়নি, কারণ 0 আমার অলরেডি মেমোরিতে আছে। তাহলে 0 এই আচ্ছা। যে একবার আসলো, তার মানে কি? মানে এসে কম্পেয়ার করলো, তাহলে 0টা একবার ইউজ হইলো না? জি। 2 হচ্ছে একটু আগেই ঢুকলো, মানে 2ও ইউজ হয়েছে। এখন তাহলে সবচেয়ে কম ইউজ হয়েছে কি? 1। 1। মানে সবচেয়ে রিসেন্টলি সবচেয়ে কম ইউজ হয়েছে হচ্ছে 1। 1। তাহলে তাহলে 1 বাদ এরপর, চলে যাবে। এরপর আসবে 3। তাহলে 3 কার জায়গায় আসবে? 1 এর জায়গায়। 1 এর জায়গায় 0 আসবে। 2 3। বুঝাইতে পারছি আমি? জি। এই দেখেন লিখে দিছে, 1 ইজ লিস্ট রিসেন্টলি ইউজ, রিপ্লেস বাই 3। তারপর কে আছে? 0। তো 0। 0 আসলে তো আবার আছেই 0, তাই হ্যাঁ। না?
জি, তার মানে আমার পেজ ফল্ট হয়নি। এরপর আসবে 4, এখন কে রিপ্লেস হবে? টু রিপ্লেস হবে কারণ টু টু অনেকক্ষণ ইউজ রিপ্লেস হয়। হবে, কারণ টু হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজ। বুঝতে পারছেন? জি, মানে ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ইয়েটাই আমি যদি আপনাকে এইভাবে দেখাতাম তাহলে আপনাদের একটু সুবিধা হতো। এটা আমার ভুল হয়েছে। ওই ফ্রেম হচ্ছে ভার্টিক্যালি দিয়ে আপনাদের মাথায় ভেজা লেগে গেছে। এটা বুঝছেন? জি ভাই। জি, জি, অবশ্যই। তাহলে এখানে টোটাল পেজ ফল্ট কত হয়েছে? এক, দুই, দুইবার। দুইটা। তিন, চার, পাঁচ, ছয়, ছয়। ছয় হয়। জায়গায় পেজ ফল্ট হয়েছে, দুই জায়গায় হয়নি। এই যে গুনেন, 1, 2, 3, 4, 5, 6, টোটাল পেজ ফল্ট হচ্ছে 6। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে একটা থিওরিটিক্যাল জিনিস আছে, অপটিক্যাল পেজ রিপ্লেসমেন্ট। হ্যাঁ, সে কি বলছে? সে বলছে যে এর ভিতর যে নাম্বারটা আর মানে আর আসবে না সামনে, সে তাকে রিপ্লেস করবে। তো এটা কি আগে থেকে বোঝা সম্ভব বলেন যে কোনটা আর আসবে না? এই জন্য এটাকে থিওরিটিক্যাল বলা হয়, প্র্যাকটিক্যাল বলা হয় না। দেখেন এই 701 পর্যন্ত তো সেম, তিনটা ঢুকছে। তারপরে আসছে কে? তারপরে আবার আসছে 2। এখানে 2 7 কে কেন রিপ্লেস করছে? কারণ এর ভিতর আর 7 নাই, 7 ইজ নট ইউজড এগেইন। এটা কোনো কথা? সে আগে কিভাবে বুঝবে? এটা থিওরিটিক্যাল আর কি। তাহলে 1 2 0 0, তারপরে আসছে 0 0 তো আছেই। তারপর আসছে 3, এর ভিতর আর কোনটা ওয়ান হয়নি? দেখ কোনটা ইউজ হয়নি, ওয়ান ইউজ হয়নি নেক্সট টাইম, এই জন্য সে ওয়ান কে রিপ্লেস করে দিয়েছে 3। তারপর 0, আবার 0, 4। এখন 4 হচ্ছে 2 কে রিপ্লেস করবে, কারণ 2 অনেক মানে 2 আর কখনোই ইউজ হয়নি, যদিও 3ও ইউজ হয়নি, কিন্তু 3 যেহেতু রিসেন্টলি ঢুকছে তাই সে আর 3 কে রিপ্লেস না করে 2 কে রিপ্লেস করবে। ক্লিয়ার? বুঝছেন? বুঝছেন এটা অপটিমাল পেজ জি, রিপ্লেসমেন্ট? এটা হচ্ছে ও দেখবে যে কোনটা আর কোন ইউজ হয়নি, সেটাকে সে রিপ্লেস করে দিবে। এটা পরীক্ষায় আসে না? পরীক্ষায় ম্যাক্সিমাম আসে হচ্ছে এই যে এইটা, এল আর ইউটা, লিস্ট রিসেন্টলি ইউজ। এটা আপনারা বুঝলে মোটামুটি পেজিং রিলেটেড প্রবলেম আপনাদের হয়ে গেছে। আর আপনারা এখন বলেন ফার্স্ট এইটার কোনটা বুঝতেছেন না? ফার্স্ট কাম ফার্স্ট আউটের কোনটা বুঝতেছেন না এখন বলেন। আমার বিশ্বাস আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে এটাও বুঝবেন। এটাও যদি জাস্ট ওইটার উপরে আমি রিপ্রেজেন্ট করি তাহলে বুঝে যাবেন। এটা কি আরেকবার বলবো নাকি দেখে নিবেন? বলেন। হ্যালো, আপনারা কথা বলতে চান না কেন বলেন তো? ভাইয়া দেখে নিলেই হবে। আমারও তাই বিশ্বাস। অ্যালার্মটা বসছে তো ওটার মতোই তো অনেকটা। হুম, তো ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই থাকলো ভাইয়া আপুরা। আপনাদের অপারেটিং সিস্টেম শেষ হয়ে গেল। ভাইয়া ক্যাশ মেমোরি কি? আচ্ছা, ক্যাশ মেমোরিটা হচ্ছে, আচ্ছা আপনি আমাকে একটু সময় দেন, আমি 1 মিনিট একটু কথা বলে নিই। হ্যাঁ, ফোনে জি, 1 মিনিট একটু কথা বলে। অন হয় না কেন? ইউটিউবে ইউটিউবে প্রথমবার যখন একটা জিনিস দেখেন, ওইটা লোড হইতে অনেক সময় নেয় না? হ্যালো, জি ভাইয়া। ধরেন ইউটিউবে প্রথম একটা জিনিস দেখতেছেন, দেখবেন যে ওইটা লোড হইতে অনেক সময় নেয়, কিন্তু পরের বার যখন দেখবেন তখন দেখবেন যে ওইটা লোড হইতে সময় নিচ্ছে না। বা বাংলা নাটক গুলা লোড কিন্তু নিতে কম সময় লাগে, বা আপনি একটা হুট করে আপনি একটা বিদেশি জিনিস দেখেন, দেখবেন যে এটা আর হ্যাঁ মানে ইয়া হচ্ছে না, লোড নিতে সময় লাগতেছে। এর কারণ হচ্ছে আপনি যখন আহ, একটা জিনিস আহ আপনি যখন ইউটিউবে একটা জিনিস দেখেন, তখন ওইটা আপনার বাসার আশেপাশে ওই যে বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের যে লোকাল সার্ভার গুলা থাকে,
এই সার্ভার গুলাতে ক্যাশ মেমোরিতে এসে লোড হয়ে থাকে। তো তারপর যখন আপনি অন্য কেউ আবার ওই জিনিসটা সার্চ করে, তখন সে আর মেইন সার্ভারে যায় না, তখন সেই ক্যাশ সার্ভার থেকে আপনাকে ডেলিভারি দিয়ে দেয়। বুঝতে পারছেন? তাতে কি, তাতে আপনি দ্রুত জিনিসটা পাচ্ছেন। এটা হচ্ছে ক্যাশ মেমোরি। ধরেন আপনি সবসময় তো আমাদের মেমোরি রেজিস্টার যেটা, এটা তো সবসময় র্যাম আর রোমের সাথে তথ্য আদান প্রদান করে, তাই না? সো আপনি দেখবেন যে আপনাদের প্রত্যেকের কম্পিউটারে রিসেন্টলি ইউজ কি কি এগুলা থাকে, বা মাইক্রোসফট ওয়ার্ডেরও আপনি রিসেন্টলি কোন ফাইলগুলা মানে ওপেন করছেন সেটার একটা হিস্ট্রি আছে। এগুলো হচ্ছে সবই ক্যাশ মেমোরি। মাইক্রোসফট ওয়ার্ডের নিজেরও ধরেন একটা ক্যাশ মেমোরি করে রাখছে, যে আপনি রিসেন্টলি 10টা ইউজ করা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল সে তার কাছে ধরে রাখছে। তো আর এটা করলে কি হয়, আপনি যখন নেক্সট একটা ওয়ার্ড ধরেন ক্লোজ করছেন, একটা ফিজিক্যাল মেমোরি, ও কম্পিউটার যখন ফিজিক্যাল মেমোরি থেকে যখন রিট্রিভ করে কোনো কিছু, তখন কিন্তু তার অনেক সময় লাগে, কারণ এটা হচ্ছে যে ম্যাগনেটিক ডিস্ক। তো সে ধরেন যে আপনার তিনটা মাইক্রোসফট ওয়ার্ডের তিনটা ফাইল সে রিসেন্টে রেখে দিছে। তো আপনি যখন ওয়ার্ড ফাইলে ঢুকে রিসেন্টে দেখতেছেন, তখন কিন্তু আপনি আর ওই অ্যাকচুয়াল ফাইল থেকে আপনি রিট্রিভ করতেছেন না। তখন ও হচ্ছে, আপনি যখন ওই ফাইলটাই আবার ওপেন করতেছেন, তখন ও ওর ক্যাশ মেমোরি থেকে আপনাকে ফাইলটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ক্যাশ মেমোরি, একটা ইন্টারমিডিয়েট মেমোরি আর কি, যেটা হচ্ছে আপনি রিসেন্ট লগ গুলা বা রিসেন্ট ফাইল গুলা কে জমা করে রাখে, যেন আবার চাইলে ওই অরিজিনাল মেমোরিতে না যেয়ে এই ক্যাশ থেকে দেওয়া যায়। এবং এই ক্যাশ মেমোরিটা হচ্ছে সবচেয়ে ফাস্ট, ক্যাশ মেমোরি সবচেয়ে কস্টলি। দেখবেন যে যে পিসি মেইন মেমোরি ধরেন 1 টেরাবাইট, র্যাম হচ্ছে সেকেন্ডারি মেমোরি 1 টেরাবাইট, র্যাম 16 জিবি নিছেন, র্যাম 8 জিবি থেকে 16 জিবি নিতে 2-3 হাজার টাকা বেশি লাগতেছে, কিন্তু ক্যাশ মেমোরি 4 মেগাবাইট 6 মেগাবাইট ক্যাশ মেমোরি নিতে আপনার 10,000 টাকা বাজেট বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন ক্যাশ মেমোরিটা কি? জি ইন্টারমিডিয়েট ভাইয়া মেমোরি আর বুঝছি। কি, জি যে ও নিজের কাছে ওর রিসেন্ট ইউজ ডাটা গুলাকে স্টোর করে রাখে। বুঝছেন? জি ভাইয়া। তো ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।